সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ত্রিপুরা আগরতলার এই পূর্ব নির্ধারিত সাংবাদিক বৈঠকে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সাংবাদিক বৈঠক এবং তার পুরনো কর্মসূচি, পূর্ব নির্ধারিত কর্মসূচি আগেই ঘোষণা করেছিলেন। সেই মোতাবেক আজ সকালবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে তার আগে আমরা আমাদের রাজ্যের সিনিয়র মন্ত্রী শ্রী মলয় ঘটক, শ্রী ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়, স্থানীয় যারা নেতৃত্ব আছেন শ্রী আশিসলাল নন্দী এবং শ্রী আশিসলাল সিং এবং শ্রী সুবল ভৌমিক, এছাড়া আমাদের কলকাতা থেকে আমাদের জুনিয়র আমাদের দলের অনেক কর্মী এবং নেতারা এসছেন। দেবাংশু আছে, জয়া আছে, সুদীপ আছে এবং সর্বোপরি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের পূর্ব ঘোষণা মতো সর্বভারতীয় সম্পাদক এবং মাননীয় সাংসদ বন্দ্যোপাধ্যায় এখানে আছেন। আজকে সকালে তিনি এখানে আসেন এবং ত্রিপুরেশ্বরী মন্দিরে তিনি আগেই জানিয়েছিলেন পুজো দিতে যাবেন। ত্রিপুরার জনগণের এবং সার্বিকভাবে মানুষের মঙ্গল কামনার জন্যে তিনি আজকে পূজা দিতে যান। সেই পুজো দিয়ে তিনি এখানে এই সাংবাদিক বৈঠক করবেন। রাস্তায় কি কি হয়েছে এখানে আপনারা বাংলা এবং ত্রিপুরার আমার ধারণা এবং ভারতীয় সর্বভারতীয় প্রচুর গণমাধ্যম এখানে উপস্থিত আছে। রাস্তায় ঠিক কি কি হয়েছে এখানে আগে থেকে ঘোষণা মতো অতিথি দেব ভবর বলে ঠিক কি কি কাণ্ড এখানে ঘটানো হয়েছে তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে পরেই বলবেন। আপনারা জানেন যে আমাদের দলের পক্ষ থেকে তাঁরই প্রথম আগরতলায় আগমন, ত্রিপুরায় আগমন দলীয় পক্ষ থেকে। একজন সর্বভারতীয় নেতাকে যেভাবে ত্রিপুরা সরকার আজকে আমাদের এবং তার বিশেষত রাজ্য বিজেপি যে দেউলিয়া রাজনীতির পরিচয় আজকে এখানে দিল, তা নিন্দাজনক, তা লজ্জাজনক। আমরা তীব্র ধিক্কার জানাই। এটা নিয়ে বিশদে উনি বলবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেন। আমি এটা নিয়ে আর কিছু বলবো না। আমি শুধু আপনাদের বলবো, আপনারা আপনাদের দায়িত্বশীল সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরুন যে কি ধরনের ফ্যাসিবাদ, কি ধরনের গণতন্ত্রহীনতা এবং কি ধরনের সাধারণ মানুষের উপর জুলুমবাজি এবং মানুষের টুঁটি টিপে ধরা হচ্ছে। একজন যারা কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমাদের দলনেত্রীর নেতৃত্বে এত বড় একটা নির্বাচন বাংলায় আমরা জিতলাম, আমরা সেই দলের প্রতিনিধি, আমাদের সর্বভারতীয় সম্পাদক, যে নির্বাচনে কিছুদিন আগে গোটা ভারতবর্ষে প্রায় সবার অ্যাটেনশনের বস্তু হয়ে দাঁড়িয়েছিলেন, তিনি প্রথম ত্রিপুরায় এসছেন। তাকে এই যেভাবে এই বাহুবলীরা এবং এই বীরপুঙ্গবরা রাস্তায় দাঁড়িয়ে যেভাবে প্রায় ঠুঁটো পুলিশের সহায়তা নিয়ে যেভাবে এখানে তার বিক্ষোভ প্রদর্শন করলো এবং উচ্ছৃঙ্খলতা করলো, তা নিন্দাজনক, তা ধিক্কারজনক। আমি দলের একজন কর্মী, এই কর্মী হিসেবে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমি আর বাড়াবো না। আমি সরাসরি আমাদের নেতা, আমাদের সর্বভারতীয় সম্পাদক এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাবে, এবার তিনি আপনাদের সামনে তার বক্তব্য রাখবেন। ধন্যবাদ জানাই। আপনারা সংবাদ মাধ্যমের বন্ধুরা যারা এসে আজকে সাংবাদিক বৈঠকে যোগ দিয়েছেন, আমি ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। এবং অনেকদিন পর আজকে আমি ত্রিপুরায় এসেছি এবং ত্রিপুরায় আসার সাথে সাথে অতিথি দেব ভবন নামে যে ঘটনা ভারতীয় জনতা পার্টির সরকার ঘটিয়েছে, আপনারা নিজে সেটা দেখেছেন। আমি একটা ভিডিও শেয়ার করেছি। আমার পূর্ব নির্ধারিত যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি অনুযায়ী আমার মা ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার কথা ছিল দর্শনের জন্য। মায়ের কাছে পুজো দিয়ে আমি আমার ত্রিপুরার কর্মসূচি শুরু করতে চেয়েছিলাম। কিন্তু যে বিজেপি হিন্দু ধর্মের ধারক এবং বাহক বলে নিজেদেরকে দাবি করে, সারা ভারতবর্ষ, শুধুমাত্র ত্রিপুরা নয় বা পূর্ব ভারত নয়, সারা ভারতবর্ষের মধ্যে অন্যতম প্রসিদ্ধ তীর্থক্ষেত্র মা ত্রিপুরেশ্বরী মন্দিরের কাছে যাতে আমি না পৌঁছাতে পারি
এবং মায়ের কাছে যাতে আমি না পুজো দিতে পারি সর্বরকমভাবে চেষ্টা করেছি। এবং আমার গাড়িতে আক্রমণ করা হয়েছে, লাঠি দিয়ে, বাঁশ দিয়ে, লোহার রড দিয়ে মারা হয়েছে, আপনারা দেখেছেন। আমার সাথে কলকাতা থেকে 3 জন সিকিউরিটির দায়িত্বে থাকা অফিসার যারা এসেছেন তারা গুরুতর আহত। কারোর কোমরে চোট লেগেছে, কারোর পিঠে চোট লেগেছে, কারোর হাতে চোট লেগেছে। এবং তার সাথে সাথে প্রত্যেক 100 মিটার ছাড়া ছাড়া রোড ব্লকেড। কি করে আমাকে আটকানো যায় যাতে আমি ত্রিপুরায় আমার কাজ না করতে পারি, ত্রিপুরার মা ভাই বোনদের সাথে দেখা না করতে পারি, আমাদের রাজনৈতিক পথ চলার কাজ শুরু না করতে পারি, মায়ের দর্শন করতে না পারি। কিন্তু মায়ের দর্শন তো আমি করেছি, এভাবে তো আটকানো যাবে না। তৃণমূল কংগ্রেসকে 34 বছরে সিপিএম পারেনি, বিজেপি তো নির্পাট শিশু, অনেক চেষ্টা করেছিল। আর এটা তো সিপিএম এর সরকার না যে একবার ধমকালে চমকালে একটু চিমটি কাটলে বসে যাবে। আমাদের যত তাঁতাবে লোহা, যত তাঁতানো হয় তত শক্তিশালী হয়। মমতা ব্যানার্জির দল হচ্ছে লোহার মতো। আমাদের আপনারা এসব যত করবেন, আমাদের ত্রিপুরায় সাংগঠনিক শ্রীবৃদ্ধি করিয়ে আগামী দিন এই তমসাচ্ছন্ন ত্রিপুরায় মুক্তির সূর্যোদয় ঘটিয়ে উন্নয়নের একটা সরকার প্রতিষ্ঠা করার জেদ তত বাড়বে। ত্রিপুরার মানুষকে স্বাধীন করার লক্ষ্যে আমরা তত দৃঢ়ভাবে এগোব। আমি ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে গিয়ে মায়ের কাছে পুজো দিয়ে ত্রিপুরাবাসীর কল্যাণ কামনা করে, সকলের ভালো এবং রাজ্যের সার্বিক অগ্রগতি এবং দেশের মানুষের কল্যাণ কামনা করে আমি আজকে ত্রিপুরায় আমাদের পথ চলার কাজ শুরু করলাম। এবং তার সাথে সাথে দল আমাকে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে জুন মাসে। 2 মাস এখনো হয়নি। তার মধ্যেই আপনাদের সকলের আশীর্বাদ নিতে আমি ত্রিপুরার মাটিতে এসেছি। এবং সাধারণ মানুষ এই যত ব্লকেটগুলো করেছে মানুষ তত দেখেছে। আর রাস্তায় দাঁড়িয়ে থেকে মানুষের সাথে আমি তত কথা বলার সুযোগ পেয়েছি। মানুষ গাড়ি থেকে বসে হাত নাড়ছে, কেউ দোকান থেকে বেরিয়ে এসে আশীর্বাদ করছে। এবং যে ভালোবাসা এবং আশীর্বাদের ঋণে আজকে ত্রিপুরার মা ভাই বোনেরা আমাদেরকে আবদ্ধ করেছে, আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ। এবং আমার সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর অন্য কোনো রাজ্যে দলের সাধারণ সম্পাদক হিসেবে প্রথম পা রাখা, এর সাথে সাথে সাংগঠনিকভাবে আমরা কাজ আপনারা দেখেছেন কয়েকদিন আগে থেকেই শুরু করেছি। কিন্তু ত্রিপুরায় যে সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, রাজ্য সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে, যারা বড় বড় ভাষণ দিয়ে গণতন্ত্র বাঁচাওয়ের কথা বলে, ত্রিপুরার গণতন্ত্রের কি নিদারুণ উদাহরণ আজকে সমগ্র ভারতবাসীর কাছে তারা উপস্থাপিত করল। আমি নয় একজন সাংসদ, আর আমি রাজ্যসভার সাংসদ না, আমি লোকসভার সাংসদ। 16 লক্ষ মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে। একটা সাংসদের উপর যদি এই ধরনের আক্রমণ বিজেপির গুন্ডারা করে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই প্রশ্ন তো আজকে উঠবেই। মায়েদের নিরাপত্তা কোথায়? ত্রিপুরার নারীদের নিরাপত্তা কোথায়? নারী সুরক্ষা কোথায়? যেখানে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তারা বলছে যে আমরা কিছু করতে পারবো না। আমি তাদেরকে অপ্রীতিকর পরিস্থিতিতে ফেলতে চাই না। আমি সম্মান করি এখানে পুলিশ হোক বা ফ্রন্টলাইন ওয়ারিয়ার, যারা কোভিডে নিজের জীবন বিপন্ন করে কাজ করেছে। আলটিমেটলি সরকারের নির্দেশ পালন করে তাদের কাজ করতে হয়, আমি তাদের দোষারোপ করব না। কিন্তু এই স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এবং লড়াই তো সবে শুরু হলো, লড়াই তো আজ থেকে শুরু হলো, লড়াই অনেক দূর যাবে। আমি আপনাদের বলি, ত্রিপুরার মাটিতে যখন তৃণমূল কংগ্রেস পা রেখেছে, আজকের তারিখটা লিখে রাখুন। আমার কথা আমি যা বলছি রেকর্ড করে রাখুন, অন রেকর্ড বলে যাচ্ছি। আজকে ত্রিপুরার মাটিতে তৃণমূল কংগ্রেস যখন পা রেখেছে, আগামী 1.5 বছরের মধ্যে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে উন্নয়নের সরকার প্রতিষ্ঠা করে রাজ্য ছাড়বে।
আমি দায়িত্বের সাথে বলছি, যে উন্নয়নমূলক কর্মসূচি বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছে, সেই কর্মসূচি আগামী দিন ত্রিপুরার মানুষের দুয়ারে দুয়ারে মামাটি মানুষের সরকার পৌঁছে দেবে। বাংলা পারলে কেন ত্রিপুরা পারবে না? বাংলার মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের কাছে উদাহরণ তুলে দাঁড় করিয়েছে দুয়ারে সরকার নামক এক প্রকল্প তৈরি করে। আর এখানে বিজেপির প্রকল্প কি? দুয়ারে গুন্ডা। কিছু বললেই দুয়ারে বাইক বাহিনী পৌঁছে যাচ্ছে, সমাজ বিরোধী পৌঁছে যাচ্ছে, গুন্ডাদের মুক্তাঞ্চলে পরিণত করেছে, জল্লাদদের উল্লাস মঞ্চে পরিণত করেছে এই ত্রিপুরাকে। এই ত্রিপুরার মৃত গৌরবকে আমাদের পুনরুদ্ধার করতে হবে এবং তার জন্য সর্বশক্তি দিয়ে আমাদের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এই লড়াই চালাবে। বিপ্লব বাবু এবং বিজেপিদের যদি ক্ষমতা থাকে আমাদের আটকে দেখাবে। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, যারা ভাবে যে চারটে রাস্তায় ছোট ছোট পড়ুয়াদের বসিয়ে, শিক্ষার্থীদের বসিয়ে অবরোধ করে আমার রাজনৈতিক কর্মসূচিতে বাধাবিঘ্ন ঘটাবে বা ব্যাহত করবে, তারা জানে না। আমি 1 মিনিট কথা বলেছি, পড়ুয়াদের সাথে উঠে গেছে, আর তার পাশে বিজেপির মণ্ডল সভাপতি দাঁড়িয়েছিল। কার ইশারায় তারা বসেছিল সেটাও আমাকে বলে দিয়েছে। সুতরাং এগুলো চলবে না, এগুলো অনেক দেখে এসছি আমরা। নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, ধমকে চমকে লাভ নেই। আর আপনি পারলে আটকে রাখুন। আমি আজকে এসছি, আমি আবার 10 থেকে 15 দিনের মধ্যে আবার আসবো। আমি মাসে 3 বার করে আসবো, 4 বার করে আসবো। এবং আজকে যে তৃণমূল কংগ্রেস পা রাখলো ত্রিপুরায়, আগামী নির্বাচন অবধি তৃণমূল কংগ্রেসের পাখির চোখ ত্রিপুরা হয়ে থাকলো, এটা মাথায় রাখবেন। সকলকে আমি অনুরোধ করবো, আর সংবাদ মাধ্যমের যারা আছেন, আমি আপনাদের বিশেষ করে অনুরোধ করব, এই লড়াইয়ে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। এই লড়াইয়ে যদি আপনারা সহযোগিতা না করেন, ত্রিপুরায় কোনোদিন গণতন্ত্র জিতবে না, ত্রিপুরার মানুষ জিতবে না, ত্রিপুরার ঐতিহ্য সংস্কৃতি পুনরুদ্ধার হবে না। যেভাবে রাজ্যকে পরিচালনা করছে দিল্লি থেকে এবং গায়ের জোরে শান্ত ত্রিপুরাকে অশান্ত করে দীর্ঘ 25 বছর সিপিএম এর সরকার, তারপরে 3-3.5 বছর এখন অতিক্রান্ত হতে চলল, বিজেপির সরকার তৈরি করেছে 2018 সালে। 28 বছরে ত্রিপুরার উন্নয়নের নেট রেজাল্ট হচ্ছে 0। ত্রিপুরার অগ্রগতি শূন্য, ত্রিপুরার প্রগতি শূন্য, কর্মসংস্থান নেই, গণতন্ত্র নেই, আদিবাসী, বাঙালি, শিডিউল কাস্ট সকলের প্রতিনিয়ত অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নিপীড়িত। আর বিজেপি বড় বড় ভাষণ দিচ্ছে, এই ভাষণ তাদের মুখে মানায় না। আমি দায়িত্ব নিয়ে বলছি, মানুষের স্বার্থে আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা কাজ করব। এবং যারা ভাবছে যে আমার উপর হামলা করে আমাকে আটকাবে বা তৃণমূল কংগ্রেসকে আটকাবে, আপনারা যত হামলা করবেন আমাদের আন্দোলনের ভাষা তত তীব্রতর হবে। আপনি যত অত্যাচার করবেন আমাদের সংগঠন তত মজবুত হবে। আজ থেকে শুরু করলাম, এখনো তো 1.5-2 বছর রয়েছে। আমি বিপ্লব বাবুকে বলবো, আর আমি বিপ্লব বাবুকে দোষ দিই না, তার কারণ তাকে বলির পাঠা করা হচ্ছে। তিনি তো দিল্লির তল্পিবাহক হয়ে কাজ করছেন, রিমোট কন্ট্রোল। দিল্লি থেকে যে বোতামটা টিপবে ত্রিপুরায় সেই চ্যানেলটাই চলবে। ত্রিপুরার মানুষের ভালো মন্দ এদের কাছে কোনো মান্যতা পায় না। ত্রিপুরা মানুষ কি চায়, ত্রিপুরা মানুষ কি চায় না, সেটা তো এরা বুঝতে চায় না। দিল্লি যা বলে দেবে সেটাই কাজ করতে হবে। গুজরাটের নেতারা যা বলে দেবে, উত্তর ভারতের নেতারা যা বলে দেবে সেটাই করতে হবে। বাংলারও চেষ্টা করেছে, মুখ থুবড়ে পড়েছে। আমি তাদেরকে বলবো যে আপনারা গণতান্ত্রিকভাবে লড়াই করুন। তৃণমূল কংগ্রেস তো সবে পা রেখেছে। পা রাখার আগেই, আমি এখানে আসার আগে আইপ্যাকের 23 জন কর্মীকে নজরবন্দি করা হয়েছে। তৃণমূল কংগ্রেস থেকে কেউ পাই রাখেনি, তাতেই এত জ্বালা, তাতেই এত অসুবিধা, তাতেই এত হতাশা।
জন আইপ্যাকের কর্মী তারা একটা গ্রাউন্ড ওয়ার্কের সার্ভে করছিল। কেন তারা ত্রিপুরায় পা রেখেছে তাদেরকে হাউস অ্যারেস্ট করে দেওয়া হয়েছে। যে হোটেলে থাকছে হোটেলের মালিককে চমকানো হচ্ছে, হোটেলের ম্যানেজারদের ধমকানো হচ্ছে। সাধারণ মানুষ যদি কেউ তৃণমূলের সাথে কথা বলতে যাচ্ছে তাদের বাড়িতে বাইক বাহিনী পৌঁছে দেওয়া হচ্ছে। কারণ বাজারে যদি দোকান থাকে তাকে হুমকি দেওয়া হচ্ছে, তোমার দোকান ভেঙে দেবো, সাবধানে কথা বলুন। আপনি কত হুমকি দেবেন? আপনার চমকানি ধমকানি আর চলবে না। আর ত্রিপুরার মানুষ আর বাংলার মানুষ এসব চমকানি ধমকানি পছন্দ করে না। আপনি যত চমকাবেন ত্রিপুরার মানুষ তত গর্জাবে, তত গজরাবে। আপনি যত ধমকাবেন ত্রিপুরার মানুষ তত সংগঠিত হবে। আমি 2016 সালে যখন ত্রিপুরায় এসেছিলাম তখনও পরিস্থিতি এত খারাপ ছিল না। মানিকবাবুদের সরকার ছিল। কিন্তু আজকে ত্রিপুরায় এসে আমি উপলব্ধি করছি যারা সিপিএম কে হারিয়ে বিজেপিকে ভোট দিয়ে এক বুক স্বপ্ন আকাঙ্ক্ষা এবং আশা নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা করেছিল, তারা বুঝতে পারছে যে বিজেপিকে ভোট দেওয়ার খাল কেটে কুমির আনা এক। এবং বিকল্প হিসেবে তখন একমাত্র ভারতীয় জনতা পার্টি ছিল সিপিএম এর বিরুদ্ধে বলে কিছুটা ফায়দা বা অ্যাডভান্টেজ বিজেপি পেয়েছিল। কিন্তু গণতন্ত্রে কখনো মানুষের ম্যান্ডেটকে গ্রান্টেড নেওয়া উচিত নয়। মানুষ যখন ভোট দেয় মানুষ এক বুক আশা নিয়ে ভোট দেয়। মানুষ যদি আপনাকে রাজ্যের শীর্ষে প্রশাসনিক প্রধান করে বসাতে পারে, আগামী ভোটে আপনাকে ত্রিপুরা থেকে বাইরেও করে দিতে পারে। গণতন্ত্রে মানুষই সর্বে সর্বা। গণতন্ত্রে গণদেবতা হচ্ছে সাধারণ মানুষ। সেই সাধারণ মানুষের কথা যারা শোনে না, সাধারণ মানুষের আশার কথা যারা ভাবে না, যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে মানুষের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে, আর তৃণমূল কংগ্রেস পা রাখার সাথে সাথে এই সরকার নিরাপত্তাহীনতায় ভুগছে। আমি বলি যে আমি এখানে আপনাদের সরকার ভাঙতে আসিনি। দিল্লির নেতারা বাংলায় পা রেখেছিল দল ভাঙানির খেলা খেলতে, আর আমরা এখানে পা রেখেছি ত্রিপুরার হৃত গৌরবকে পুনরুদ্ধার করার লক্ষ্যে। আমরা এখানে পা রেখেছি ত্রিপুরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে। আমরা এখানে পা রেখেছি ত্রিপুরায় আগামী দিন দুয়ারে গুন্ডা নয়, দুয়ারে সরকার পৌঁছানোর লক্ষ্যে। আগামী দিন বাংলার মতো ত্রিপুরার মাটিতে যেন কন্যাশ্রী হয়, যুবশ্রী হয়, দুয়ারে রেশন হয়। বাংলার মতো যেন ত্রিপুরায় ন্যূনতম মাসিক আয়ের প্রকল্প মামাটি মানুষের সরকারের অধীনে আমরা 2023 সালে চালু করতে পারি। আমরা পা রেখেছি ত্রিপুরার মা ভাই বোনেদের সবার সম্মান, যাতে আগামী দিন সবাই সসম্মানে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে, কোনো বাইক বাহিনীর ভয়ে নয়। যারা ভাষণবাজি করে আর বড় বড় কথা বলে, আমি তাদেরকে বলি যারা একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, ত্রিপুরা তো সম্প্রীতির ভূমি, এবং যারা আমাদের বলছে যে আমরা কেন ত্রিপুরায় এসেছি, তৃণমূল কংগ্রেসের তো কোনো অস্তিত্বই নেই, তাহলে আপনারা এত বিচলিত হচ্ছেন কেন? তৃণমূল কংগ্রেসের যদি ত্রিপুরার মাটিতে কোনো অস্তিত্ব না থাকে তাহলে আজকের হামলার কারণ কি? মুখ্যমন্ত্রী জবাব দেবে? ত্রিপুরার মুখ্যমন্ত্রীর যদি ন্যূনতম বিবেকবোধ থাকে বা কোনো উত্তর থাকে, তিনি তো স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের, তার রাজ্যে যদি একটা সাংসদের উপর এই আক্রমণ হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তার ইস্তফা দেওয়া উচিত। বহিরাগত নেতারা যখন কলকাতায় গিয়ে বাংলায় গিয়ে গলা ফাটায় যে বাংলায় গণতন্ত্র নেই,
34 বছরের সিপিএম এর অবসান ঘটিয়ে, অপশাসনের অবসান ঘটিয়ে 2011 সালের 13ই মে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর একটা ঘটনা দেখাতে পারবেন সিপিএম এর একটা কর্মীর উপর, সিপিএম এর একটা নেতার উপর আক্রমণ হয়েছিল? এই 10 বছরে সিপিএম এর কোন নেতার উপর শাবল দিয়ে, বাঁশ দিয়ে, লাঠি দিয়ে আক্রমণ হয়েছে? আর এটা প্রথম দিন, এটাই এই অবস্থা। আপনারা শুনে রাখুন, আমি অত্যন্ত দায়িত্বের সাথে বলছি, ত্রিপুরায় সব মিলিয়ে 8টা জেলা রয়েছে, 58টা ডেভেলপমেন্ট ব্লক রয়েছে এবং 3,324টা বুথ রয়েছে। আজকে অগস্ট মাসের 2 তারিখ, এই বছরের শেষের মধ্যে এই 3,324টা বুথে তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি তৈরি হবে। 15 দিনের মধ্যে আমি আবার আসব, এসে স্টেটের ইউনিট আমি ঘোষণা করব, কে সভাপতি হবে, কে সাধারণ সম্পাদক হবে, কে সহসভাপতি হবে, কে জেলার দায়িত্বে থাকবে, কে স্টেট ইনচার্জ হবে। 12 থেকে 15 দিন অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে আমি ত্রিপুরায় আবার আসছি। আমি বিপ্লব বাবুকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, আপনার ক্ষমতা থাকলে আপনি আমাকে আটকে দেখাবেন। আমি আসব, আমরা লড়াই করব, আমরা নতুন ত্রিপুরা গড়ব। সুতরাং এবার ত্রিপুরা পারলে সামলে নেবেন। বাংলার লড়াই তো দেখেছেন, অনেক চেষ্টা করেছেন, আর বিজেপির ধমকানি চমকানি আমরা অনেক দিন ধরে দেখছি। এসব করে কোনো লাভ নেই। তারপর ইডি, সিবিআই এখন তো ফোন ট্যাপ করা শুরু করে দিয়েছে। কি কি করেনি বলুন তো? ইডি কে লাগিয়েছে, সিবিআই কে লাগিয়েছে, ইলেকশন কমিশনের অপব্যবহার করেছে, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের অপব্যবহার করেছে, ইনকাম ট্যাক্স কে লাগিয়েছে, তারপর ফোন ট্যাপ করেছে, বাদ করেছে, ট্যাপ না, এতদিন ধরে ফোন ট্যাপ করে তারপর গোহারা এনেছে। আর যাদেরকে মুখ্যমন্ত্রী করে দিল্লির নেতারা পাঠিয়েছে, আপনারা তো বিজেপিকে ম্যান্ডেট দিয়েছিলেন, পাঠিয়েছে কাকে? যে এদের কথা শুনে রিমোট কন্ট্রোলের মতো কাজ করবে। আপনি দেখুন, যে ত্রিপুরায় শিক্ষার হার দেশের মধ্যে সব থেকে বেশি বলা চলে, কেরালার পরে, তামিলনাড়ুর পরে, যেখানের মানুষরা অত্যন্ত শিক্ষিত, সেখানের মুখ্যমন্ত্রী হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে আজকে দেশের কাছে। কখনো বলছে মহাভারতের সময় পেনড্রাইভ ছিল, কখনো বলছে হাঁস কোথা থেকে অক্সিজেন ত্যাগ করে আমি বলছি না। এই যদি মুখ্যমন্ত্রীর অবস্থা হয়, তাহলে রাজ্যের মানুষ কি আশা করতে পারে? আজকে যারা বলেছিল মানুষকে যে মিস কল দিন চাকরি দেবো, মনে আছে? মিস কলের নামে চাকরি, মিস কলের নামে ফাউতা। 50,000-এর মধ্যে কজন চাকরি হয়েছে? যারা মিস কল দিয়েছিল, আমি বিজেপির নেতাদের বলবো বা মুখ্যমন্ত্রীকে বলবো শ্বেতপত্র প্রকাশ করে মানুষের কাছে জবাব দিন, সাংবাদিক বৈঠক করে জানান। প্রায় 10,500 শিক্ষক আজকে বেকার হয়েছে আপনাদের অপদার্থতার কারণে। 102 জন প্রাণ দিয়েছে, কেউ আত্মহত্যা করেছে, কেউ না খেতে পেয়ে মারা গেছে। একবার ওই সরকার জিজ্ঞেস করেছে? আবার নিজেদেরকে জনদরদী সরকার বলে দাবি করে। প্রায় 10,000 শিক্ষক কর্মহীন হয়েছে, 10,000-এর বেশি। ত্রিপুরায় কটা কর্মসংস্থান হয়েছে এই সরকার আসার পরে? ত্রিপুরার বেকারত্ব হার কেন দিনকে দিন বাড়ছে? নারী সুরক্ষায় কেন ত্রিপুরা এত পিছিয়ে? আইন শৃঙ্খলার অবনতি প্রতিনিয়ত কেন হচ্ছে? ত্রিপুরার মুখ্যমন্ত্রী জবাব দেবে না? ভারতীয় জনতা পার্টি জবাব দেবে না? যারা ত্রিপুরার নির্বাচনের সময় ডবল ইঞ্জিন সরকারের কথা বলেছিল, দিল্লিতে একটা সরকার আর ত্রিপুরায় একটা সরকার, দিল্লি মে মোদিজি আর यहाँ पे বিজেপি। ডবল ইঞ্জিন কি হলো? ডবল ভাওতা। ওখান থেকে মোদিজিও ভাওতা দিচ্ছে আর এখানে বিজেপি বসেও ভাওতা দিচ্ছে।
আপনি চোখ দিয়ে দেখুন, কানে না শুনে, ত্রিপুরার ডবল ইঞ্জিন সরকার আর বাংলার সিঙ্গেল ইঞ্জিন সরকার কোনটা নেবেন? ত্রিপুরার মানুষকে আজকে সিদ্ধান্ত নিয়ে আগামী 1.5 বছরের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ত্রিপুরার মানুষকে প্রস্তুতি নিতে হবে যে যারা ত্রিপুরার মানুষের সাথে এতদিন ধরে বেইমানি করেছে, মিসগাইড করেছে, মিথ্যে কথা বলে, দিনের পর দিন মিথ্যা, একের পর এক মিথ্যা, তাদেরকে যোগ্য জবাব দিতে হবে আগামী দিনে। এবং সারা ভারতের মানুষ, দেশের মানুষ আজকে উপলব্ধি করেছে যে সারা দেশে যদি বিজেপিকে কেউ ল্যাচে গোবরে করে হারাতে পারে, সেই দলের নাম তৃণমূল কংগ্রেস এবং সেই নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কোনো দ্বিমত বা সংশয় নেই। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারি করছিল, দিল্লি থেকে কলকাতা, গুজরাট থেকে কলকাতা। আর এসে কি বলছিল? मेरा राजनीति का बहुत लंबा अनुभव है, आप मेरे से लिख के रख लीजिए, 200 से ज्यादा सीट लेके भाजपा सरकार पावर में आने वाली है। কোথায় গেল? 100 গন্ডিও তো পেরাতে পারলো না। ত্রিপুরায় 60 বিজেপির নেতৃত্বকে চ্যালেঞ্জ করে গেলাম, পায়ের তলার জমিটা পারলে বাঁচিয়ে রাখবেন। আপনাদের বিদায় ঘন্টা আজকে বেজে গেছে। আর বিপ্লব বাবুকে অনুরোধ করব, অতিথি দেব ভব। আপনি যেভাবে আমাকে স্বাগত জানিয়েছেন আমি আপ্লুত। আমি বারে বারে ত্রিপুরা আসব, কিন্তু আতিথেয়তা দেখতে গেলে একবার দয়া করে বাংলায় আসবেন এবং তৈরি থাকুন। আর আপনাকে অনুরোধ করে গেলাম, আপনার বন্ধুদের সাথে কথা বলে রাখুন, কোনো প্রিন্টিং প্রেস ভালো দেখে রাখুন, আর প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্যাডটা আজ থেকে ছাপিয়ে রাখুন। তৃণমূল কংগ্রেস ত্রিপুরাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে এবং দল যখন আমাকে দায়িত্ব দিয়েছে, আপনারা নিশ্চিত থাকুন শেষ রক্তবিন্দু পর্যন্ত তৃণমূল সর্বশক্তি দিয়ে ত্রিপুরার মাটিতে লড়াই করবে 2018-র আগে এবং পরে আপনাদের সাথে। ত্রিপুরার মা ভাই বোনদের অনুরোধ করব, মায়েদের, বোনেদের, দাদাদের, ভাইদের, বন্ধুদের, সমবয়সী, সহকর্মী, সতীর্থ, যারা যেখান থেকে আজকের এই সাংবাদিক বৈঠক দেখছেন, শুনছেন, আপনারা এগিয়ে আসুন। যারা বিজেপিকে পরাজিত করতে চান, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান, এদের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান, তৃণমূল কংগ্রেস আপনাদের সাথে দাঁতের দাঁত চেপে দাঁড়িয়ে লড়াই করবে আগামী দিনগুলোতে। আমি অত্যন্ত দায়িত্বের সাথে বলে যাচ্ছি। এবং যারা ভাবছে যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করবে, তারপর একটা ছোট মিটিং করে চলে যাবে আর আসবে না, আপনাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আপনার দিল্লির নেতা জবার আসবে তার থেকে 5 গুণ বেশি আমি আসবো। আপনার দিল্লির নেতারা জবার আসবে তার থেকে 5 গুণ বেশি। যদি ওরা মাসে 2 বার আসে, আমি 10 বার আসবো। যদি মাসে 1 বার আসে, আমি 5 বার আসবো। ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে। আমি আবার 2 সপ্তাহ পরে আসবো, এই মাসে আরো 2 বার আসবো, সেপ্টেম্বরে 3 বার আসবো, দরকার হলে 4 বার আসবো, প্রতি সপ্তাহে আসবো। পাখির চোখ করে ত্রিপুরায় গণতন্ত্রের উদ্ধার করার লক্ষ্যে আমরা লড়াই করব। যারা ভেবেছেন তৃণমূল কংগ্রেস খালি সংগঠন খুলে চলে যাবে আর আসবে না, বাংলার লড়াই দেখেছেন তো, এখনো যদি না সেকেন্ড শিখুন। 2016 আর 2021-এর তৃণমূলের মধ্যে পার্থক্য রয়েছে, এটা বিজেপি নিজেও উপলব্ধি করে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমরা সকলে নেত্রী সৈনিক হিসেবে কাজ করছি। আমি তো দেখেছি, আমি তো রাজনীতির ছাত্র হিসেবে আপনাদের বলছি, মানুষের মধ্যে আমি যা উপলব্ধি করেছি আজকে, মানুষের ভালোবাসা। রাস্তায় দাঁড়িয়ে আছি, গাড়ির পর গাড়ি মানুষ রাস্তায় নেমে গিয়ে গাড়ি থেকে বেরিয়ে এসে আমাদের আশীর্বাদ করছে, হাত নাড়ছে, নমস্কার করছে, বয়স্করা আশীর্বাদ করছে। এই জন্যই তো বিজেপি সরকার নিরাপত্তাহীনতায় ভুগছে। তৃণমূলের যদি কোনো কিছু না থাকে, তাহলে এত বিচলিত হচ্ছেন কেন? এত উদ্বিগ্ন হচ্ছেন কেন?
এত ব্যতিব্যস্ত হচ্ছেন কেন? আমি তো বিপ্লব বাবুদের প্রশ্ন করতে চাই, তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষমতাই নেই, তাহলে আপনারা এত উদ্বিগ্ন কেন? এটা চরম হতাশার নমুনা। আমার গাড়িতে আপনি বাঁশ কঞ্চি দিয়ে মারবেন, রেডি করে রাখুন। আরো 15 দিন সময় দিলাম তো, যত বাঁশ বন্দুক বোমা পারবেন জোগাড় করে রাখুন, আমি আসবো। এবং আগামী 15 দিন পর যখন আসবো, তখনও পারলে আমার উপর আক্রমণ করে আমাকে আটকে দেখাবে। আপনাদের ক্ষমতা থাকবে, আপনাদের ক্ষমতা নেই। এবং মিস কল দিয়ে যারা চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এই সরকারকে, সেই যুবকরা কোনোদিন ক্ষমা করবে না। আজকে যুবক হোক, ছাত্র হোক, ছাত্রী হোক, বা তরুণ হোক, বয়োজ্যেষ্ঠ হোক, প্রবীণ হোক, নবীন হোক, আদিবাসী হোক, বাঙালি হোক, শিডিউল কাস্ট হোক, শিডিউল ট্রাইব হোক, সংখ্যালঘু হোক, সংখ্যাগুরু হোক, কেউ সুখে নেই, কেউ ভালো নেই ত্রিপুরায়। সবাই অত্যাচারিত, সবাই বঞ্চিত, সবাই লাঞ্ছিত। এবং ত্রিপুরার ঐতিহ্য এবং সংস্কৃতিকে প্রতিনিয়ত ধারাবাহিকভাবে এই সরকার ধ্বংস করেছে। এছাড়া প্রতিহিংসার রাজনীতি আপনারা 2018 সালে দেখেছেন, আমার নতুন করে বলার কিছু নেই। 2018-তে ক্ষমতায় আসার পর লেনিনের মূর্তি ভাঙা, কার্ল মার্কসের মূর্তি ভাঙা। আপনারা দেখান তো 2011-এ মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর কটা মূর্তি ভেঙেছে? আপনারা দেখান তো। এই যে 2021 সালে তৃতীয়বার ক্ষমতায় এলো, সিপিএম এর কটা পার্টি অফিস ভেঙেছে? আপনারা দেখান তো। এই যে বিরোধীদের উপর অত্যাচারের কথা বলে, ওরা তৃণমূল ভোট দিতে দেয় না। আচ্ছা আপনারা বলুন তো, 2018 সালে যখন বিজেপি ক্ষমতায় আসে, তারপর পঞ্চায়েত হয়েছে আপনাদের, পঞ্চায়েতে কত শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতেছে? প্রার্থী দিতে দেয়নি। এই এডিসি অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভোটেও জোর জবরদস্তি ভোট করতে গেছিল, মানুষ প্রতিরোধ করেছে। আর আজ থেকে তো বিজেপির বিদায় ঘন্টা বেজে গেছে, সুতরাং বাইক বাহিনীর খেলা শেষ, আর ত্রিপুরার মানুষের খেলা শুরু। সমাজ বিরোধীদের খেলা শেষ, আর ত্রিপুরার মামাটি মানুষের খেলা শুরু। এর সাথে আপনারা বলুন, আমি যদি আপনাদের বলি যে বাম বা কংগ্রেস বা যারাই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করতে চান, তারা একটা প্ল্যাটফর্ম করছিলেন, আমি সকলকে অনুরোধ করব যে আপনারা দলমত, জাতি, বর্গ, বর্ণ, ধর্ম নির্বিশেষে, দল নির্বিশেষে আপনাদের লক্ষ্য যদি ত্রিপুরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করে, উন্নয়নের সরকার প্রতিষ্ঠা করে, ত্রিপুরার হৃত গৌরবকে পুনরুদ্ধার করার লক্ষ্যে আপনারা নামতে চান, আপনারা তৃণমূল কংগ্রেসে এসে তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করুন। সর্বৈবভাবে আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব এবং এই স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে লড়াই করে আমরা উন্নয়ন এবং অগ্রগতির সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরার মাটিতে আগামী 2023 সালের ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠা করব। এই লক্ষ্যই আমরা আজকে স্থির করে দিয়ে যেতে চাই। এবং যাদের মনে কোনো সংশয় রয়েছে, আমি আপনাদের বলবো যে আপনারা একদিনে সিদ্ধান্ত নেবেন না। আপনারা দেখুন তৃণমূল কংগ্রেস আগামী দিনগুলোতে বিজেপির বিরুদ্ধে, আজকে দেখুন না, এই যে সিপিএম, আমি তো রাস্তায় যেতে গিয়ে দেখলাম একটাও সিপিএম এর কোথাও ফ্ল্যাগ নেই। সিপিএম কংগ্রেস এটা তো ছেড়ে দিয়েছে। বিরোধী নেই বলে বিজেপি আপনাদের উপর অত্যাচার করছে, আপনাদের হয়ে কথা বলার কেউ নেই বলে বিজেপি আপনাদের উপর অত্যাচার করছে। আজ থেকে সেই অত্যাচারের ইতি টানা শুরু হলো। যেটা বলে গেলাম যে ত্রিপুরার আগামী দিন মানুষের দুয়ারে দুয়ারে বাইক বাহিনী নয়, দুয়ারে দুয়ারে সরকার যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে রেশন পৌঁছে দিচ্ছে বাংলায়, আগামী 2-3 মাসের মধ্যে চালু হতে চলেছে।
তিনি ঘোষণা করেছিলেন যে আমি ক্ষমতায় এলে ন্যূনতম মাসিক আয় বলে একটা প্রকল্প শুরু করব, যার নাম দিয়েছে লক্ষ্মীর ভান্ডার। 3 মাস হয়নি প্রকল্প ঘোষণা করে চালু হয়ে গেছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা বলেছিল যে 4% সুদে যারা 11-এ পড়ে, 12-এ পড়ে, যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চায়, মেডিকেল পড়তে চায়, ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, বিদেশে যেতে চায়, মা বাবার কাছে হাত পাততে হবে না, আমার সরকার তোমাদের 4% সুদে 10 লক্ষ টাকা দেবে। 3 মাস হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিশ্রুতি বাস্তবায়িত করে দেখিয়েছে। আর বিপ্লব বাবুদের 50,000-এর চাকরির প্রতিশ্রুতি আজ 3 বছর হয়ে গেল, 5টা ছেলে পায়। তফাৎ ছিল, তফাৎ আছে, তফাৎ থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিল স্বাস্থ্যসাথীর প্রতিশ্রুতি বাস্তবায়িত করেছে। আর এখানে সরকারি হাসপাতালে চিকিৎসার খরচা বেড়েছে, আইসিইউ বেডের দাম বেড়েছে। আয়ুষ্মান ভারতের কথা বলছে কেন্দ্র সরকার। আপনার হাতে যদি একটা মোবাইল স্মার্টফোন থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে যদি পাকা ছাদ থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে ফ্রিজ থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে টিভি থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। কিন্তু মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী আপনার বাড়িতে কিছু থাকুক না থাকুক, আপনার পরিবারের কিছু থাকুক না থাকুক, ছোট থেকে বড়, 8 থেকে 80 সবাই পাবে, প্রবীণ থেকে নবীন কেউ বাদ থাকবে না। এটাই হচ্ছে পার্থক্য। বাংলা যদি করতে পারে ত্রিপুরা কেন পারবে না? কেন আপনাদের চিকিৎসার জন্য কলকাতায় যেতে হয় আগরতলার মানুষকে? আমি প্রশ্ন করব, কেন ত্রিপুরার মানুষকে বাংলায় যেতে হয় চিকিৎসার জন্য? ডবল ইঞ্জিন সরকার কি করছে? ডবল ইঞ্জিন সরকার কটা যুবক যুবতীর হাতে 3 বছরে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে? কটা কলকারখানা নতুন করে ত্রিপুরার মাটিতে তৈরি করেছে? ডবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য, আদিবাসীদের জন্য, সংখ্যালঘুদের জন্য, সংখ্যাগুরুদের জন্য, শিডিউল কাস্টের জন্য, বাঙালিদের জন্য কি কাজ করেছে? আমি প্রশ্ন করতে চাই, সরকারকে জবাব দিতে হবে। যে প্রতিশ্রুতি দিয়ে সরকার ক্ষমতায় এসেছিল, এই রাজ্যে তো এত সরকারি কর্মীরা রয়েছে, সব থেকে বেশি সরকারি কর্মীর সংখ্যা গড়ে যদি দেখি, কি করেছে? যে প্রতিশ্রুতিগুলো দিয়ে এসেছিল পালন করেছে। 15 লক্ষ টাকার কথা বলেছিল, করেছে। বলেছিল বছর বছর চাকরির নিয়োগপত্র তুলে দেবো, দিয়েছে। নতুন কলকারখানা করবো, করেছে। সিপিএম এর 25 বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে ত্রিপুরাকে আমরা উন্নয়নের দিকে নিয়ে যাব, নিয়ে গেছে। আচ্ছে দিন এসছে, কিচ্ছু আসেনি। আচ্ছে দিন কার এসছে? বিপ্লব দেবের এসছে, নরেন্দ্র মোদীর এসছে, বিজেপির এসছে। এদের যত আচ্ছে দিন এসছে মানুষ তত পিছিয়ে পড়েছে। আজকে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি আজকে দেখুন আকাশ ছোঁয়া। পেট্রোল 100 টাকা পার, ডিজেল 90 টাকা পার, রান্নার গ্যাসের দাম প্রায় 900 টাকা। ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ। ত্রিপুরার মানুষকে গর্জে উঠতে হবে। বাংলা গর্জে উঠেছে, ত্রিপুরাও গর্জে উঠবে। সর্ষের তেল কত টাকা লিটার? কেরোসিন তেল কত টাকা লিটার? পেঁয়াজের দাম কত? পোস্তর দাম কত? 1600 টাকা কেজি। এই হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের নমুনা। যারা বড় বড় কথা বলছে তাদেরকে বলবো মুখে কথা না, কাজের মাধ্যমে প্রমাণ করতে। আমরা যা কথা দিই কথা রাখি, আমরা যা বলেছি করে দেখিয়েছি। আর আপনারা যা বলেছেন ভোট নিয়ে পরের দিন কেটে পড়েছে, আর মানুষের সাথে কোনো যোগাযোগ নেই। বলুন তো 2019-এর পর 18-এর পর কবার এসছে বিজেপির নেতারা? যারা প্রতি 2 দিন অন্তর অন্তর ত্রিপুরায় ইলেকশনের সময় ডেলি প্যাসেঞ্জারি করতো, কবার এসছে? দেখতে পেয়েছেন? আমি ত্রিপুরার মা ভাই বোনেদের অনুরোধ করব, কানে শুনে না, 2023-এ চোখে দেখে ভোট দিতে হবে। আপনি যান কলকাতায়, কলকাতা আর আগরতলার মধ্যে তুলনা করুন। একটা সরকার এতদিন ধরে ক্ষমতায়, আর বলতেও তো পারবে না, কেন্দ্র তো বলতে পারবে না যে রাজ্য সহযোগিতা করছে না, ডবল ইঞ্জিন তো।
তা ডবল ইঞ্জিন হয়ে হচ্ছে না কেন? হেলিকপ্টার উঠছে না কেন? ডবল ইঞ্জিনেও তো হেলিকপ্টার উঠছে না। আর মমতা ব্যানার্জি সিঙ্গেল ইঞ্জিন কন্যাশ্রী নিয়ে মিনিটের মধ্যে, তারপর আপনাদের এখানে ন্যাশনাল মিডিয়াও আছে, হিন্দিতে যদি কারোর কোনো প্রশ্ন থাকে বা ইংলিশে থাকে বা বাংলায় থাকে আমি একে একে নেব। সুতরাং যেটা বলছিলাম যে ডবল ইঞ্জিন সরকার, ডবল ইঞ্জিন দিয়ে হেলিকপ্টার উঠছে না, আর মমতা ব্যানার্জি সিঙ্গেল ইঞ্জিন আজকে বাংলা থেকে উড়ে গিয়ে নেদারল্যান্ডসের হেগ শহরে বিশ্ব দরবারে কন্যাশ্রীকে বিশ্ববন্দিত করেছে। এটাই ডবল ইঞ্জিন আর সিঙ্গেল ইঞ্জিনের মধ্যে পার্থক্য। ত্রিপুরা কি চায়? দিল্লির ভাওতা না বাংলার সিঙ্গেল ইঞ্জিনের উন্নয়নের মডেল? সারা বাংলা বলছে দিদির উন্নয়নের মডেলই আগামী দিন দেশের একমাত্র বিকল্প। সারা বাংলা বলছে, সারা দেশ বলছে যে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। সারা দেশ বলছে দেশ কি নেত্রী कैसी हो, মমতা ব্যানার্জি जैसी हो। আর আমরা শুরু করলাম ত্রিপুরা দিয়ে। আগামী দিন আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন। যারা ভেবেছিল যে তৃণমূল কংগ্রেসের থেকে কয়েকটা নেতা ভাঙিয়ে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করব, তৃণমূল কংগ্রেসের ঘর ভেঙে তৃণমূল কংগ্রেসকে শেষ করব, অত সোজা নয়। তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হয়েছে এবং আজ থেকে ত্রিপুরায় আমাদের লড়াই শুরু হলো। শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে আমরা ত্রিপুরার মানুষের স্বার্থে এই লড়াই লড়ব এবং ত্রিপুরার মানুষ এই লড়াই জয়ী হবে। বিজেপি হারবে, ত্রিপুরা জিতবে। সুতরাং লক্ষ্য 2023, লক্ষ্য এবার ত্রিপুরা। আপনাদের যদি কোনো প্রশ্ন নিশ্চয়ই আসবে, একটু ধৈর্য ধরুন। আমি যখন বলেছি তৃণমূল সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে, তৃণমূল সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে, আপনারা নিশ্চিত থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই ত্রিপুরায় আসবে। আমি সন্দীপ প্রতিদিন। নমস্কার, বলুন। আপনি সিপিএম যদি জোট করতে চায়, ত্রিপুরার নিচতলার কর্মীরা চাইছে সিপিএম এর সঙ্গে তৃণমূলের জোট হোক, সেক্ষেত্রে আপনার দরকার সিপিএম এর সাথে তৃণমূলের জোটের কোন রকম কোনো প্রশ্নই ঘটে না। তার কারণ যে অত্যাচার সিপিএম দীর্ঘ 34 বছর তৃণমূল কংগ্রেসের উপর করেছে আপনারা দেখেছেন। কিন্তু আমরা বিশ্বাস করি সিপিএম এর মধ্যে অনেক কর্মী সমর্থক নেতা যারা রয়েছে, তারা যদি বিজেপিকে লড়তে চায়, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায়, তৃণমূল কংগ্রেসে একমাত্র বিকল্প। তারা যদি তৃণমূল কংগ্রেসে এসে তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করতে চায়, তাদেরকে আমরা স্বাগত জানাই। বিধানসভার কোনো সদস্য জয়েন করার জন্য উৎসাহ দেখিয়েছে, আগ্রহ দেখিয়েছে? রাজ্যে, এই রাজ্যের কথা বলছেন তো? এই রাজ্যের ত্রিপুরা বিধানসভা, ত্রিপুরা বিধানসভার কোনো সদস্য? কোনো না, অনেক সদস্য। এবং আমি আপনাদের বলে রাখি, তারা অনেকে কলকাতায় গিয়ে আমাদের সাথে বৈঠকও করে এসছে। আমি নাম বলে তাদেরকে অস্বস্তিতে ফেলবো না, কিন্তু আপনাদের বলে রাখি আমাদের প্রথম লক্ষ্য এখানে ঘর ভাঙানোর নয়। মানুষ বিজেপিকে 5 বছরের জন্য ক্ষমতায় এনেছে। আমরা চাই 5 বছর তারা কাজ করুক এবং মানুষের দাবি দাবা নিয়ে ওয়াকিবহল থেকে মানুষের দাবি দাবা পূরণ করুক, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করুক। আমি যদি ঘর ভাঙানোর খেলায় নামি, 1 মাসও বিপ্লববাবু সরকার টিকবে না, কিন্তু আমরা সে পথে যাব না। আমি আবার ক্লিয়ার করে বলছি, আমরা সেই পথে যাব না। মানুষ যখন নির্বাচিত করেছে একটা সরকারকে, মানুষের ম্যান্ডেটকে আমরা সম্মান জানাই এবং আমরা চাই যে মানুষের জন্য তারা কাজ করুক। তবে অনেকে যোগাযোগ করেছে এবং যোগাযোগ রাখছে, এমনকি মুখ্যমন্ত্রীর ডান দিক বাঁ দিক আগে পিছনে আপনারা যাদেরকে দেখেন সবাই যোগাযোগে রয়েছে। অভিষেক বাবু, PB24 থেকে প্রসেনজিৎ, এদিকে বলুন। বিজেপি না কংগ্রেস? আমরা ত্রিপুরার মানুষকে প্রায়োরিটি দেবো, কোনো দলকে প্রায়োরিটি দেবো না। আমি আমার বক্তব্য আগেই বলেছি যে ত্রিপুরার মানুষের স্বার্থে আমাদের লড়াই। আমরা শূন্য থেকে শুরু করছি। এখানে সিপিএম, কংগ্রেস বা বিজেপিকে প্রায়োরিটি দেওয়ার ব্যাপার নয়। মানুষ যখন ঠিক করে নেয় যে এই সরকারকে উৎখাত করে নতুন সরকার প্রতিষ্ঠিত করতে হবে, কোনো দল বা কোনো শক্তি সেটাকে আটকাতে পারে না। 2018 সালে যখন বিজেপি লড়াই করছিল, বিজেপির কোনো সংগঠন ছিল না, কিন্তু মানুষ যখন ঠিক করেছিল যে 25 বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে আমরা একটা বিকল্প শক্তিকে সুযোগ দেবো, সেই কারণেই বিজেপি সুযোগ পেয়েছিল।
মানুষ আজকে উপলব্ধি করছে যে 25 বছরের সিপিএমকে উৎখাত করে যে সরকার তারা প্রতিষ্ঠা করেছে, তারা চোর সরাতে গিয়ে ডাকাত নিয়ে এসছে। ত্রিপুরার মানুষ এটা উপলব্ধি করেছে। বিজেপিকে ভোট দেওয়ার খাল কেটে কুমির আনা এক। মানুষের স্বার্থে আমরা লড়বো, মানুষের স্বার্থই আমাদের কাছে প্রথম এবং লাস্ট প্রায়োরিটি। অভিষেক বাবু, অলোক বলছি, হেডলাইন্স ত্রিপুরা থেকে, সোজা হেডলাইন্স ত্রিপুরা থেকে অলোক। মানে এখানে কথা বলছেন না, পশ্চিমবঙ্গে যে বিজেপির তরফ থেকে যে অভিযোগ। আপনি পশ্চিমবঙ্গের বিজেপির হয়ে প্রশ্ন করছেন না পশ্চিমবঙ্গ না, ত্রিপুরা? এটা আপনি কিভাবে আপনি ত্রিপুরার বললাম তো। আপনি ত্রিপুরার সাবজেক্ট নিয়ে আমাকে জিজ্ঞেস করুন। ত্রিপুরার বিষয় নিয়ে তো বললাম, বলুন। প্রথমেই তো ত্রিপুরার কোশ্চেনটা ছিল যে 2016 থেকে 2021-এ তৃণমূল কংগ্রেস বলছেন অনেকটা ফারাক রয়েছে। কি সেই ফারাক যার ভিত্তিতে আপনারা 1.5 বছরে দাবি করছেন ত্রিপুরাতে সরকার করবেন? দ্বিতীয়ত, পাশাপাশি যেহেতু লড়াইটা আপনাদের বিজেপির সঙ্গে আপনি বলছেন, সেই কারণে বিজেপির তরফ থেকে যে অভিযোগ, সেই প্রেক্ষিতে আপনার কাছ থেকে। বিজেপি বাংলার অভিযোগ, বিজেপি ত্রিপুরার অভিযোগ নয়। প্রথমত আপনি প্রশ্ন করেছেন, আমি উত্তর দেবো, কিন্তু আপনার প্রশ্নটা যদি বিজেপি ত্রিপুরা নিয়ে হতো আমি বেশি খুশি হতাম। আপনি বিজেপি বাংলা নিয়ে প্রশ্ন করেছেন, আপনি ত্রাণ নিয়ে বলছেন, আপনি করাপশন নিয়ে বলছেন, আপনি আর কি বললেন? সিন্ডিকেট। সিন্ডিকেটের যে প্রধান মুখ সে বিজেপিতে, যে সিন্ডিকেট মডেলটা এক্সপোজ করেছিল সে এখন বিজেপিতে। আপনার প্রশ্নের প্রথম উত্তর, দয়া করে পরবর্তীকালে যখন যাবেন তাকে প্রশ্নটা করবেন। কেলেঙ্কারি নিয়ে যারা কথা বলে, চিটফান্ড স্ক্যাম, এই ত্রিপুরাও তো চিটফান্ড স্ক্যাম হয়েছে। প্রধান নায়ক যাদেরকে টাকা নিতে দেখা গেছে টিভির পর্দায়, তারা এখন বিজেপির রাজ্য নেতা। যারা তিরপল চুরিতে অভিযুক্ত তারা এখন বিজেপির নেতা। সুতরাং আপনি আপনার প্রশ্নের উত্তর নিজে পেয়ে গেছেন আশা করি। আর প্রথম প্রশ্ন আপনি যেটা করলেন যে তৃণমূল কংগ্রেসের 2016 আর 2021-এর মধ্যে পার্থক্য কি? 2016-তে লড়াইটা ছিল সিপিএম কংগ্রেস জোটের বিরুদ্ধে। সেখানে লড়ে আমরা 211টি আসনে জিতেছিলাম, এবং এখানে লড়াই সিপিএম, কংগ্রেস, বিজেপি, ইডি, সিবিআই, পেগাসাস, আইটি, ইডি, ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস, আইবি সব মিলিয়ে সবার সাথে লড়াইয়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস একা দাঁড়িয়ে একটা ভাঙা পায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একা লড়াই করে 213টি আসন পেয়েছে। এটাই পার্থক্য। অভিষেক বাবু, একটা প্রশ্ন স্যান্ডেল পত্রিকা থেকে বলছিলেন যে ট্রাইবাল নিয়ে আপনি যে প্রশ্নটা করলেন, যে ইন্ডিজিনাস পিপলদের বিরুদ্ধে বিজেপির যে মনোভাব, এটা শুধুমাত্র ত্রিপুরায় না। আজকে আপনি যদি ঝাড়খণ্ড যান বা ছত্তিশগড় যান, বিভিন্ন জায়গায়, বা এই হাতরাসের মতো ঘটনা, যেখানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের উপর ধারাবাহিকভাবে প্রতিনিয়ত অত্যাচার ভারতীয় জনতা পার্টি, এটা তো সর্বজন বিদিত, এটা তো মানুষ দেখেছে। এবং তাদের সাথে নিশ্চয়ই আমরা আগামী দিন কথা বলবো, এবং তাদের দাবি দাওয়া নিয়ে আমরা নিশ্চয়ইভাবে যেখানে ওয়াকিবহাল হওয়া দরকার করব, এবং তাদের দাবি দাবাকে সামনে রেখে আমরা আরও সংগঠিতভাবে, দলগতভাবে আমরা লড়াই করব, এবং তাদের সাথে আলাদা আলোচনা করে যেখানে আমাদের যা তাদের দাবি দাওয়া নিয়ে সরব হওয়া দরকার সে আগামী দিনে আমরা হব। বলছিলাম যে এখানকার আঞ্চলিক দলগুলোর সঙ্গে কি আপনাদের আলোচনা হয়েছে? যেহেতু আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি কথা হয়েছে প্রদ্যোৎ কিশোর দেববর বলে, এই জন্য বলছিলাম। না, এই নিয়ে আমার কাছে কোনো খবর নেই, আপনার কাছে খবর কোত্থেকে গেল আমি জানি না, কিন্তু যদিও হয়ে থাকে এটা তো খারাপের কিছু নয়। যদি হয়েও থাকে সবাই কথা বলতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আরও 5টা রাজনৈতিক দলের নেতারা গিয়ে দিল্লিতে কথা বলেছে, ফোনে কথা বলেছে, যারা সশরীরে উপস্থিত হতে পারেনি। সুতরাং কথা বলেছেন। নিশ্চয়ই আমাদের যদি কারোর সাথে কথা বলতে হয়, বা কেউ যদি অবহেলায় রয়েছে, বা কেউ যদি অত্যাচারিত দীর্ঘদিন ধরে বিজেপির শাসনের বিরুদ্ধে লড়াই করে নিজে একটা বিকল্প শক্তি হিসেবে তৃণমূল কংগ্রেসকে বেছে নিতে চায়, নিশ্চয়ই আমরা তাদের সাথে কথা বলবো, লড়াই করব। এ নিয়ে তো কোনো দ্বিমত থাকতে পারে না। অভিষেক বাবু, একটা প্রশ্ন সোশ্যাল বাংলা থেকে বলছি। আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন আঞ্চলিক আমরা বরাবরই আপনাদের বলেছি যে আমরা প্রথমত বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা ইনক্লুসিভ পলিটিক্সে বিশ্বাস করি। কিন্তু নিশ্চিতভাবে কারোর যদি দাবি দেওয়া থাকে কি নিয়ে রয়েছে বা কি নিয়ে নেই, সেগুলো যতক্ষণ না কথা হচ্ছে, আমরা সবে আজকে কাজ শুরু করেছি। আমি আপনাদের বললাম আমি 15 দিন পর আবার আসবো। আমি স্টেট ইউনিট ঘোষণা করব, যে কোন জেলায় কে সভাপতি হবে, কোথায় কি ইউনিট হবে, কি কোথায় দায়িত্বে থাকবে, কি কোথায় ইনচার্জ থাকবে। যখন হবে, আমরা পরে যখন কাজ শুরু করব, তখন এই বিষয়গুলো নিয়ে আরও ভালোভাবে আমরা বলতে পারবো যে কি করা উচিত, কি করা উচিত নয়। কিন্তু কারোর যদি দাবি থাকে যে আমরা ত্রিপুরা ল্যান্ড চাই, আমি যদি বলে দিই না আমি দাবি সমর্থন করি না, বা আমি এই দাবি সমর্থন করি, সেটা আমার পক্ষেও ঠিক না, কেননা আমি বিষয়বস্তুটা জানি না, প্রথমত। দ্বিতীয়, আমরা বরাবরই বলেছি আমরা ইনক্লুসিভ পলিটিক্সে বিশ্বাস করি। আমরা বিভাজন বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে, বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে, এটা আমরা বাংলায়ও বলেছি, এটা আমরা ত্রিপুরায়ও বলেছি, এটা আমরা ভারতবর্ষের যেখানে যাব প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি জায়গায় বলি।
কিন্তু তাদের দাবি দাবা কি, কারণ কি, তারা কেন অবহেলিত, তারা কেন লাঞ্ছিত, তারা কেন বঞ্চিত, এটা জানতে হবে। যতক্ষণ না তাদের সাথে প্রপার ডায়লগ হচ্ছে, কথা হচ্ছে, ততক্ষণ আমার সমর্থন বা না সমর্থনের প্রশ্নটা গুরুত্বপূর্ণ নয়। গুড আফটারনুন অভিষেক বাবু, আমি অভিষেক সাহা। আপনারা কোন দল থেকে কাকে নেবেন আপনাদের দল তৈরি করতে গেলে ত্রিপুরাতে? আপনি বলছেন যে আপনারা কমন পিপলের উপর নির্ভরশীল। কমন পিপল তো আর ভোট লড়বে না, ওরা ভোট দেবে। ওদের রিপ্রেজেন্টেটিভ যে ত্রিপুরায় থাকবে, তৃণমূলকে রিপ্রেজেন্টেট করবে, তারা তো পলিটিশিয়ান হবে। তো সেটা কোন দল থেকে যাবে? এটা তো কমন পিপল তার মানে অ্যাজ এ পলিটিশিয়ান। আমি তো প্রেস কনফারেন্স শুরুতেই বললাম যে আমরা তৃণমূল কংগ্রেসের কাজ আজ থেকে শুরু করছি। ত্রিপুরার মানুষের স্বার্থে যারা লড়াই করতে চান বিজেপির বিরুদ্ধে, আমাদের সাথে এসে আপনারা যোগ দিন এবং আমাদের হাত শক্তিশালী করুন। তৃণমূল কংগ্রেস একমাত্র বিকল্প বিজেপিকে উৎখাত করার লক্ষ্যে। আমরা যখন এই রাজ্যে এসেছি, আমরা পার্টিকুলারলি কোনো রাজনৈতিক দল বা কোনো সোশ্যাল কাজকে অ্যাপিল করতে চাই না। আমরা ত্রিপুরার মানুষকে বলছি যে যারা সবকা সাথ সবকা বিকাশের কথা বলেছিল, 50,000 চাকরির কথা বলেছিল, লক্ষ লক্ষ কর্মসংস্থানের কথা বলেছিল, ত্রিপুরায় ডবল ইঞ্জিনের সরকারের স্বপ্ন দেখিয়ে মূল্যবৃদ্ধি কম করার কথা বলেছিল, আজকে মানুষের কাছে দিনের আলোর মতো সেই চিত্রগুলো পরিষ্কার। সব জায়গায় ভারতীয় জনতা পার্টি মিথ্যে ভাওতা দিয়ে মানুষের কাছ থেকে ভোট নিয়ে পরের দিন থেকে টাটা বাই বাই করে চলে গেছে। দিল্লির নেতারা তো আর আসে না, আর বিজেপির নেতারা 10টা করে 15টা করে 20টা করে পুলিশের গাড়ি নিয়ে ঘোরে, মানুষের নাগালের বৃত্তেই নেই। সুতরাং আমরা আগামী দিন ভারতীয় জনতা পার্টির সরকারকে ত্রিপুরার বুক থেকে উৎখাত করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মামাটি মানুষের সরকার এই ত্রিপুরার বুকে প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। সেই লড়াইয়ে যারা সামিল হতে চান, সিপিএম হোক, কংগ্রেস হোক, নির্দল হোক, বিজেপি হোক বা অন্য যে কোনো রাজনৈতিক দল হোক, যে কোনো জাতির হোক, উপজাতির হোক, সংখ্যালঘু হোক, সংখ্যাগুরু হোক, মহিলা হোক, পুরুষ হোক, ছাত্র হোক, যুব হোক, প্রবীণ হোক, নবীন হোক, বয়োজ্যেষ্ঠ হোক, সবার কাছে আমার নতমস্তকে করজোড়ে আবেদন থাকবে যে আপনারা আসুন, তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করুন এবং আগামী দিন ত্রিপুরার স্বাধীনতার লড়াইয়ের পক্ষে নিজেদের নাম নথিভুক্ত করে আত্মনিয়োগ করে বিজেপির সরকারকে উৎখাত করার লক্ষ্যে আজ থেকে শপথ নিন। অভিষেক বাবু, আমি পিনাকি democracy in this state. All of you have seen, I have nothing to say. I have shared a video on my Twitter where all of you can see how BJP is attacking my car. They have attacked with sticks, iron rods. They have left no stone unturned to make sure that I don't go back from the land of Tripura in my own field. They have exposed their model of hooliganism, and democracy is in shatters. Democracy is in peril. BJP has killed the democracy in Tripura. And let me tell you, if they think that we will cow down with this intimidation tactics or this intimidation, I would say, techniques, we will not be cowed down. We are double and more determined to make sure people's government is established in 2023. And mark my words, today's incident is going to be the death knell for BJP. Today's incident has sounded the death knell for the BJP in the coming days. It's just a matter of time. What will be the message to the people of Tripura? আমি সেটা বললাম আপনাদের এতক্ষণ ধরে। Mr. Banerjee, this side. Sir, this side. Sir, you. So question number 1, the one you asked me earlier, let me tell you specifically and clearly that Trinamool Congress is not going to go the BJP way. The way BJP tried to bulldoze the opposition by using agencies to their benefit, using CBI, ED, we will not use the agencies in Bengal to make sure, we will not use the agencies or the authorities in Bengal to build the pressure on the BJP leaders in Tripura. This is not the way. We believe in democracy and we will fight the battle with our might, with our resources, with our strength. Come what may, let me reiterate that BJP's Biplab Dev or any leader for that matter in BJP Tripura or BJP Delhi or BJP India will not be able to stop me from meeting my people in Tripura when I'm here next. Sir, And your second question, Tamam. The second question you asked is Bhumiputra. Of course it will be a Bhumiputra, and let me also tell you, it is not going to be a remote control government.
It is going to be an independent government, and Tripura, son of the soil or daughter of the soil, is going to be the Tripura's chief minister in 2023. And Tripura will rule Tripura. Delhi will not rule Tripura. Tripura will rule Tripura. Bengal will not rule Tripura. Tripura will rule Tripura. Gujarat will not rule Tripura. স্যার উদ্যোগ টিভিটাকে সবুজ বলছিলাম। সেটা যদি হতো, প্রথমে তো আমি তাহলে সংখ্যালঘু অধ্যুষিত রাজ্যগুলোতে যেতাম, ত্রিপুরায় আসতাম কেন? ওনার যুক্তি যদি হতো, উনি সংখ্যালঘু সংখ্যাগুরু ভাগ করেন, আমরা ইনক্লুসিভিটিতে বিশ্বাস করি, আমরা সংখ্যালঘু সংখ্যাগুরুতে বিশ্বাস করি না। উনি নিজে বলছেন সবকা সাথ সবকা বিকাশ, তারপর বলছেন 6%-এর জন্য আসছে। 94% আপনি কি মনে করেন যে আপনার তল্পিবাহক? হিন্দু ধর্মের রক্ষাকর্তা বলে যারা নিজেদেরকে দাবি করে, আমি যাতে ত্রিপুরেশ্বরী মন্দিরে পা রাখতে না পারি তার সব দিক দিয়ে ব্যবস্থা করা হচ্ছে। তারা কিসের হিন্দু ধর্মের রক্ষাকর্তা? সারা ভারতবর্ষে অন্যতম প্রসিদ্ধ তীর্থক্ষেত্র, সেখানে আমি যাতে যেতে না পারি, যারা সুনিশ্চিত করছে তাদেরকে গিয়ে আগে জিজ্ঞেস করুন যে আপনারা 6% আর 94%-এর কথা বলতেন, বাংলায় গিয়ে বলতেন 30% আর 70%। আমরা 100% কথা বলি, আমরা সবার কথা বলি। আমরা যখন পরিষেবা দিই, মমতা ব্যানার্জি যখন কন্যাশ্রী দিচ্ছে, স্বাস্থ্যসাথী দিচ্ছে, 6% আর 94% নয়। যে হিন্দু সেও পাচ্ছে, যে মুসলমান সেও পাচ্ছে, যে খ্রিস্টান সেও পাচ্ছে, যে শিডিউল কাস্ট সেও পাচ্ছে, যে শিডিউল ট্রাইব সেও পাচ্ছে, যে শিখ সেও পাচ্ছে। সর্বধর্ম সমন্বয়ের কথায় বিশ্বাস করি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তৃণমূল কংগ্রেসের এটাই মূল মন্ত্র। থ্যাংক ইউ স্যার। নেক্সট, বেঙ্গল মডেল আপনারা বলছেন যে ত্রিপুরাতে বেঙ্গল ডেভেলপমেন্ট মডেল। মমতা ব্যানার্জি যে কথাগুলো দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি বাস্তবায়িত করে দেখিয়েছে। মমতা ব্যানার্জি যখন বলেছে আমি স্বাস্থ্যসাথীর কার্ড করব, স্বাস্থ্যসাথীর কার্ড করে তিনি মানুষের হাতে তুলে দিয়েছে। শুধুমাত্র যার নামে স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে সেই পরিবারের গৃহকর্ত্রীর নামে স্বাস্থ্যসাথী কার্ড করে তার পরিবারের স্বামী বা শাশুড়ি বা শ্বশুর বা ছেলে বা মেয়েকে সীমাবদ্ধ রাখেনি, সেই গৃহকর্ত্রীর নিজের মা বাবাকেও স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে এসছে। এটা বেঙ্গল মডেল। বেঙ্গল মডেলের কথা যখন বলছি, ন্যূনতম মাসিক আয়ের কথা আপনাকে মাথায় রাখতে হবে যে 1,60,00,000 পরিবারের হাতে মাসে মাসে 500 টাকা, আর তপশিলি জাতি উপজাতির ক্ষেত্রে মাসে মাসে 1000 টাকা মমতা ব্যানার্জি সরকার পৌঁছে দেওয়ার কথা বলেছে, যা মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছে। এটা বেঙ্গল মডেল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেঙ্গল মডেলের কথা বলছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড 4% সুদে 10 লক্ষ টাকা আপনাদের স্টুডেন্টদের দেওয়া হচ্ছে। তারা কেউ ভোট দেবে না, 18-র গণ্ডি এখনো কেউ পেরোয়নি, তাও মমতা বন্দ্যোপাধ্যায় 10 লক্ষ টাকা লোনের সুযোগ তাদের করে দিয়েছে, যেখানে সরকার নিজে গ্যারেন্টার। এটা হচ্ছে বেঙ্গল মডেল। কন্যাশ্রী, যেখানে বিশ্ব দরবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিশ্ব বন্দিত হয়েছে, এটা বেঙ্গল মডেল। মানুষ নিজের ভোট নিজে দিয়েছে, এটা বেঙ্গল মডেল। স্বাস্থ্যসাথী কার্ড, এটা বেঙ্গল মডেল। খাদ্যসাথী, 10 কোটি মানুষ আজকে খাদ্যসাথীর আওতায় বিনা পয়সায় খাদ্য, স্বাস্থ্য, চাল, গম পাচ্ছে, এটা বেঙ্গল মডেল। এবং বিজেপির স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে লড়াই করে হার না মানা মানসিকতা এবং নিজের মেরুদণ্ড না বিক্রি করে দিয়ে কাঁধে কাঁধ রেখে মানুষের স্বার্থে লড়াই করে আগামী দিন ভারতবর্ষকে স্বাধীন করার লক্ষ্যে বাংলা পথ দেখিয়েছে, এটা বেঙ্গল মডেল। আরেকটা প্রশ্ন স্যার আপনার কাছে। যখন অমিত শাহ আসবে সেই প্রশ্ন আপনাকে করতে হবে, আপনি করবেন তো? আমি মার্ক করে দিয়ে গেলাম আপনাকে। যখন বিজেপির নেতা আসবে, প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর একটা সাংবাদিক বৈঠক করেনি, পরের বার যখন নির্বাচনে আসবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে এই প্রশ্ন করতে হবে। প্রথমত, যে উন্নয়ন বাংলায় হয়েছে আগে দেখুন। 3.5 লক্ষ কোটি টাকা কেন্দ্র সরকার বাংলার আটকে রেখে দিয়েছে। আগে পরের বার যদি আপনি নিরপেক্ষ হন, সাংবাদিক হিসেবে এই প্রশ্নটা স্বরাষ্ট্রমন্ত্রীকে করবেন। প্রধানমন্ত্রী তো 8 বছরে সাংবাদিক বৈঠক করেনি। বাংলার মুখ্যমন্ত্রী প্রতিদিন একটা করে সাংবাদিক বৈঠক করে। এখানে বাংলার সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে, আপনার সহকর্মী জেনে নেবেন, প্রতিদিন করে। সপ্তাহে যদি 5 দিন অফিস যায়, 5 দিন সাংবাদিক বৈঠক করে। যদি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করি, সেটা লাইভ করা হয়, আমরা মানুষের কাছে তুলে ধরি। এবং যে কাজ তৃণমূল কংগ্রেস করেছে, ঋণ নিয়ে কেউ করে দেখান না। ঋণ নিয়ে আপনি 10 কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর আওতায় আনান, দেখি কি করতে পারে। কাজ করার জন্য ঋণের প্রয়োজন হয় না, মানসিকতার প্রয়োজন হয়। বিজেপি সরকার
কটা উন্নয়নমূলক প্রকল্প করেছে বাংলার জন্য? এই যে বলছিল আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য সাথী, যেই দেখবেন নির্বাচনে হেরে গেছে আর পরের দিন থেকে বলে না। নির্বাচনে জিতলে ওরা বাস্তবায়িত করতো, মানে যারা ভোট দেবে তাদেরকে দেবে, আর যারা ভোট দেবে না সে মানুষগুলো কোনো গুরুত্ব নেই। মানে আমি বিজেপির তল্পিবাহকতা করবো তখন আমি পরিষেবা পাবো। মমতা বন্দ্যোপাধ্যায় সেই নীতিতে বিশ্বাস করে না। আপনি বাংলায় গিয়ে জিজ্ঞেস করুন, আপনি বিজেপির সমর্থক হলেও আপনি স্বাস্থ্যসাথী পাবেন। আমি ত্রিপুরায় সেটাই বলে দিয়ে যাচ্ছি যে আপনি যে রাজনৈতিক দল করুন না কেন, আপনি যে ধর্ম করুন না কেন, আপনি যে রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকুন না কেন, জাতি, বর্গ, বর্ণ, দলমত নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের প্রকল্প আপনার বাড়িতে পৌঁছে দেবে। অভিষেকবাবু, আরেকটা প্রশ্ন থাকবে, আপনি কিছু আপনি অলরেডি দুটো করেছেন, এত লোক আছে, বাকিদের করতে দিন। অভিষেকবাবু, উদয়পুর থেকে একটা প্রশ্ন। হ্যাঁ, বলুন। আপনি ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়েছিলেন কিছুক্ষণ আগে, সেখান থেকে চলে এসেছেন। চলে আসার পর আপনাদের একজন দলের কর্মীকে 2016 আর 21-এর মধ্যে পার্থক্য রয়েছে। দল যখন আমাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছে এবং আমি যখন প্রথমবার ত্রিপুরায় এসেছি, আপনারা নিশ্চিত থাকুন আমাদের জীবন গেলে যাবে, প্রাণ গেলে যাবে, ত্রিপুরার মাটিতে 1 ছটাক জমি আমরা ভারতীয় জনতা পার্টিকে ছাড়বো না। এবং যাদের উপর হামলা করা হয়েছে আজকে, আমাদের রাজ্যের সিনিয়র সহকর্মীরা রয়েছে এখানে, ব্রাত্য বসু, মলয় ঘটক, তারা আজকে আমি চলে যাওয়ার পরে, যেহেতু নাইট কারফিউ রয়েছে, কালকে সকালে গিয়ে তার সাথে দেখা করবে, তার পাশে দাঁড়াবে। এবং আগামী দিন একটা তৃণমূল কংগ্রেসের কর্মীর উপর যদি আঘাত পড়ে বা আঁচড় পড়ে, আমি বিজেপির নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, পরের দিন 1 ঘন্টা লাগবে আমার কলকাতা থেকে এখানে আসতে। একটা কর্মীর উপর যদি আঘাত পড়ে, একটা কর্মীর উপর যদি আঁচড় পড়ে, তৃণমূল কংগ্রেসের একটা কর্মীকে আঘাত করা মানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আঘাত করা। সুতরাং ভেবে চিন্তে কাজ করবেন। আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, যারা ভাবছে তৃণমূল কংগ্রেসদের মেরে, কর্মীদের মেরে ঘরে ঢুকিয়ে জব্দ করব, ভয় দেখিয়ে, শাসিয়ে, গলা উঁচিয়ে, ফাঁসন দিয়ে মেরে জব্দ করব, তারা মূর্খের স্বর্গে বাস করছে। আপনি যত মারবেন আমাদের আন্দোলন তত তীব্রতর হবে, প্রতিবাদের ভাষা তত তীব্রতর হবে, লড়াই তত বাড়বে, সাংগঠনিক শ্রীবৃদ্ধি তত বাড়বে। আপনি যদি চান, আপনি বাস্তবায়িত করে দেখে নিন। আপনি যেদিনকে একটা তৃণমূল কংগ্রেস কর্মীর গায়ে হাত পড়বে, পরের দিন দরকার হলে আমি আসবো। আমি তো নিজে বলে গেলাম আমি মাসে 3 বার করে আসবো। আর আজ থেকে শুরু করে ত্রিপুরার নির্বাচন অবধি ত্রিপুরায় একদিনও কেউ অভিভাবক হিসেবে থাকবে না, এরকম একটা দিনও হবে না। রোজ কোনো না কোনো দিনে একজনকে ইনচার্জ করিয়ে রেখে দল দায়িত্ব দিয়ে এখানে ত্রিপুরায় বসিয়ে রাখবে। আজ থেকে শনিবার হোক, রোববার হোক, সোমবার হোক, ন্যাশনাল হলিডে হোক, দুর্গাপুজো হোক, কালী পুজো হোক, যে উৎসবই হোক না কেন, আজ থেকে শুরু হলো। পরপর 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 রোজ কেউ না কেউ ইনচার্জ হিসেবে ত্রিপুরায় থাকবে এবং সরাসরি আমার সাথে যোগাযোগ থাকবে। এবং যদি কেউ তৃণমূল কংগ্রেসের কর্মীর গায়ে একটা আঁচড়ও কাটে, সরাসরি সে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আঘাত করছে এটা যেন ভুলে না যায়, তার কনসিকুয়েন্সের জন্য যেন তৈরি থাকে ভবিষ্যতে। স্যার, ত্রিপুরাতে কি কারণে ধরা পড়েছিল আপনি জানেন? আপনার থেকেই আমরা জানতে চাইবো। আপনি জানেন? আমি আপনাকে জিজ্ঞেস করছি, আমি তো বলবো। বলুন। সম্পূর্ণ আমরা বলতে চাই না, কিন্তু এই না, আপনাকে জিজ্ঞেস করছি, আপনি বলুন, আমি তো জবাব দেবো। আপনি বলছেন প্রতিহিংসা পরায়ণের রাজনীতিতে আমি বিশ্বাস করি না, আমি করি না। কলকাতা হাইকোর্টের অর্ডারকে আমরা মান্যতা দিই, কিন্তু কি কারণে উনি ধরা পড়েছিলেন আপনি কি জানেন? না। তাহলে আপনি প্রশ্নটা করছেন কি করে আমাকে? আপনি অর্ধসত্য জেনেই তো আমাকে বলছেন। স্যার, এটা তো একটা, উনি চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়ে ধরা পড়েছিল। কেস সাবজুডিস, কেস বিচারাধীন, সেই জন্য হাইকোর্টে তিনি, বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা রয়েছে, হাইকোর্টে মামলা হয়েছে। হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের যদি অর্ডার থাকে, ডিভিশন বেঞ্চে সরকার গেলে যাবে, তখন তো দেখা যাবে প্রতিহিংসা পরায়ণ সরকার করছেন, অন্য রাজনৈতিক দল করছে। আপনারা কি চান? যদি কেউ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চাকরির নামে টাকা তোলে, তাকে ছেড়ে দেওয়া হোক। যদি তিরপল চুরির নামে টাকা তোলে, তাকে ছেড়ে দেওয়া হোক। যদি এই করে দেবো, সেই করে দেবো বলে টাকা তোলা হয়, তাকে ছেড়ে দেওয়া হোক। না আপনারা চান, তাহলে স্পষ্ট করুন। সংবাদ মাধ্যমে তো প্রতিনিধি, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা। আপনারা যদি বলেন যে এই লোকটা চাকরির নাম করে টাকা নিয়েছে, কিন্তু এই লোকটাকে ধরবেন না, আপনি বলে দিন। আমি আপনার প্রতিভূ হিসেবে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব। ধন্যবাদ।
নিয়ে দেখুন, ইতিমধ্যেই আমরা সাংসদে দাবি জানিয়েছি, আপনারা দেখছেন যে সাংসদে এরা কোনো ডিসকাশন চাইছে না। এবং পেগাসাসে আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে পেগাসাস মানে কিন্তু ফোন ট্যাপিং না, ফোন হ্যাকিং। এটা কিন্তু ইললিগাল পুরোপুরি। এবং দীর্ঘ 3 বছর ধরে আমার ফোন এরা হ্যাক করেছে। এবং আমরা তো আলোচনা চাইছি যে সংসদের অধিবেশন চলাকালীন হাউসে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী এসে এই অধিবেশনে অংশগ্রহণ করে ডিসকাশনে পার্টিসিপেট করুক এবং যে প্রশ্নগুলো আমরা তুলেছি সেই প্রশ্নগুলোর সঠিক জবাব দিক, যে পেগাসাস কত টাকা খরচা হচ্ছে। আমরা শুনেছি এর পিছনে 2.5-3 হাজার কোটি টাকা খরচা হয়েছে। এই 300 নম্বরকে ম্যালওয়্যার ঢুকিয়ে বাগিং করতে এক দিনে নাকি $1000 করে একটা নম্বরের পিছনে খরচা। তাহলে প্রতি বছর 2.5 থেকে 3 হাজার কোটি টাকা সাধারণ মানুষের খরচা হচ্ছে, এই টাকাটা কে দিচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর আমরা চাইছি, কিন্তু ভারতীয় জনতা পার্টি সেই ডিসকাশন করতে দিচ্ছে না, সেই আলোচনা চাইছে না। সংসদের লোকসভায় কোনো আলোচনা চাইছে না, রাজ্যসভায় কোনো আলোচনা চাইছে না। এবং ভারতবর্ষে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যে একটা কমিশন অফ এনকোয়ারি তৈরি করে আগামী দিন দুজন অত্যন্ত সম্মানীয় রিটায়ার্ড বিচারপতি, রিটায়ার্ড জাস্টিস, একটা হচ্ছে জাস্টিস মদন লকুর, আর একজন হচ্ছে জাস্টিস জ্যোতির্ময় ভট্টাচার্য, দুজনের নেতৃত্বে একটা কমিশন অফ এনকোয়ারি তৈরি করেছে যাতে এটা সঠিকভাবে তদন্ত হয় এবং কার অঙ্গুলি হেলনে, কার নির্দেশে, কার আদেশে কিভাবে এই এনকোয়ারি হয়েছে, যেখানে সুপ্রিম কোর্ট জাজেদেরকেও রেয়াত করা হয়নি। মিডিয়ার একাধিক মেম্বারদের উপর পেগাসাস ব্যবহার করা হয়েছে, সংবাদ মাধ্যমের কাউকে ছাড়া হয়নি, সিভিল সোসাইটির লোকেদের ছাড়া হয়নি, বিরোধী পক্ষের নেতা সাংসদদের উপর করা হয়েছে, আমার উপর করা হয়েছে। এর পূর্ণাঙ্গ তদন্ত আগামী দিন আমরা দাবি করেছি। এবং সুপ্রিম কোর্টেও আমি শুনেছি যে একটা বোধহয় কেস ইতিমধ্যেই ফাইল করা হয়েছে এবং সেটা বোধহয় অ্যাকসেপ্ট করে পরের সপ্তাহে হিয়ারিং এর ডেট সুপ্রিম কোর্ট দিয়েছে। আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল এবং শ্রদ্ধাশীল। আমরা বিশ্বাস করি যে বিচার ব্যবস্থা নিশ্চিতভাবে এটা তদন্ত করে সঠিক ব্যবস্থা নেবে। তার সাথে সাথে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, যে কথা মহামতি গোখলে বলতো, কমিশন অফ এনকোয়ারি করে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা প্রমাণ করে দিয়েছে যে আগামী দিন কি কারণে পেগাসাস হয়েছে, কত টাকা খরচা হয়েছে, কাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, কার অঙ্গুলি হেলনা হয়েছে, সে সমস্ত তদন্ত আমরা করে আগামী দিন বার করব। সে ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় 2জন বিচারপতির উপর আস্থা রেখে ইতিমধ্যেই কমিশন অফ এনকোয়ারি করে তৈরি করেছে।